হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা চালু করছি প্রায় 9টা থেকে। আর সকালবেলা তো অনেক কাজ হতো, সেগুলো শেয়ার করতে পারিনি যেহেতু। তো ঘুম থেকে উঠে বিছনা টিছনা কোনো রকম গুটিয়ে এই যে তোমার ঘরটার ঝাড় দিয়ে কটা রুটি করলাম আর আলু ভেজেছি। আর রুটি আর আলু ভাজা রান্না করে দিয়েছি। আর আমার জন্য দুটো গরিবের রোল বানিয়েছি, তো তোমরা দেখো। ঘরোয়া পদ্ধতির গরিবের রোল রুটি দিয়ে। তো চলো খাওয়া যাক, খিদে পেয়েছে যেহেতু প্রায় 9:30 বাজতে চললো। বানিয়েছি 9টা কতর দিকে। তো চলো খাওয়া দাওয়া দেখতে থাকো। থুবড়া আমি ওইটা নিয়ে তুমি ঝাঁটাই নাও, এবার ভুল হবে না। মা আমি না আমি না একটা ছেলেকে খুব কি করে মা আমি না একটা ছেলেকে খুব। তারপর চলে গেছিলাম রিপনার দিদিদের বাড়িতে একটু শর্ট ভিডিও করতে। তো ওটা একটু ক্লিপ নিয়েছি, আমরা কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখিয়েছি। আর বাড়ি আসতে আসতে প্রায় 11:30 বেজে গেছে, মানে বাড়িতে আমাদের বাড়ির পাশের বাড়ি, কিন্তু ওদের বাড়িতে ভিডিও করছিলাম বলে একটু লেট হয়ে গেছে। তারপর বাড়ি এসে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু বেলা বেরিয়ে যাচ্ছে সেই কারণে। আর এদিকে দেখি মেঘও করছে, কখন যে বৃষ্টি নেমে পড়ে তার নেই ঠিক। তো এর জন্য আজকের ভিডিও পুরো রান্না বান্নার পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে একটুও স্কিপ করে করব না, যেইটুখানি প্রয়োজন ছাড়া সেগুলোই স্ক্রিপ্ট করব। তো দেখো আমার পুরো রান্না বান্নার ভিডিওটা, আর আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আশা করি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, সেটার অনুরোধ রইল তোমাদের কাছে। তো এই যে আমি মশলা বেটে নিচ্ছি, এরকম তাড়াতাড়ি যদি মানে সত্যি সত্যি মশলাগুলো বাটা যেত কি যে ভালো হতো, বলে বোঝানো যাবে না। তারপরে এদিকে দেখি কি উনানে না প্রচুর আগুন হয়ে গেছিলো, মানে জালটা বেশি হয়ে যাচ্ছিলো, তরকারিটা পুড়ে যাবে। তো সেই কারণে বের করে দিলাম, আর অল্প আস্তে আস্তে জ্বলছে আর কি উনুনটা, তাই। তো পরে আবার দেব, এটা দিয়ে যেটুখানি হয় হোক, নাহলে তো তরকারিটা পুড়ে যাবে। তো সেই কারণেই অল্প আঁচে দিয়েছি। আর এই যে মশলাগুলো বেটে নিয়ে এবার এখানে আছে ঝিঙের খোসা বাটা। তো এটা খেতে এত সুস্বাদু বলে বোঝানো যাবে না। তো তোমরা যারা যারা খাও কিংবা খেয়ে থেকেছো, তো তারা প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে কেমন লাগে। আমার তো খুব ভালো লাগে, তো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। তারপর এই যে ঝিঙের খোসাগুলো বেটে নিলাম। তো এখানে দেখতে কত স্পিড লাগছে, আর এটা যদি রিয়েলে হতো যে এত স্পিডে, তাহলে কি না ভালো হতো। আমি এখানে এখন এডিটিং করার সময় দেখছি আর ভাবছি, বাবা এত স্পিডে আমি বাড়ছি, কতই না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তারপর এগুলোও বাটা হয়ে গেছে প্রায়। এবার একটা বাটিতে তুলে নেব। এই একা হাতে রান্না করতে গেলে না এই এক সমস্যা হয়, জ্বালানি ঠেলবো না কড়াইয়ে খুন্তি নাড়বো নাকি মশলা করব। এর জন্যই আমি বেশিরভাগ সময়ে না আমি সব কিছু জোগাড় করেই নিই, মশলা করে নিই, যা বাটা থাকে সেগুলো বেটেও নিই। তো আমার রান্না করতে খুব সুবিধা হয়। এইভাবেও হয়ে যায় ঠিকই, কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। এই যা এক হাতে তিনটে জিনিস কি করে সামলাবো। ভগবানের মা দুর্গার মতন যদি 10টা হাত দিত তাহলে তো হয়ে যেত। তো এই যে এখানে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি, যেহেতু আদা আর রসুন আর জিরেটা বেটে নিয়েছি গোটা মশলার মধ্যে। আর এখানে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর ভালো করে মিক্স করে নিয়েছি, মানে মিক্স করব। আর এইদিকে একটু কড়াই দেখি কি ওটা হয়ে গেছে, মানে ওখানে হয়েছে ঝিঙের ঝাল শুধু। একটা ডিম ভেঙে দিলে খুব ভালো হতো। রান্না বান্না সারা হয়ে গেছে। তারপর আমার শাশুড়ি এসে বলছিল যে শুধু ঝিঙের ঝাল ভালো লাগে না, একটা ডিম ভেঙে দিলে ভালো হতো। তো আমি বললাম যে তাহলে এনে দাও। তারপরে আমার শাশুড়ি বলল যে আমি তো এখনই মাঠ থেকে আসলাম, তো আমার এখন যেতে ভালো লাগছে না। আমি বলছি ঠিক আছে তাহলে অন্যদিন করব। তারপর এই যে এইদিকে আমি মশলাটা মিক্স করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ।
আর এই মশলা মিক্স করতে গিয়ে মনে হয় আমার হাতে লেগেছিলো, তো আমার না খুব হাতটা জ্বালা পোড়া করছিলো পরে। তারপর এদিকে বাটার জন্য রসুনটা একটু মানে বেটে নিলাম, বাটার জন্য বলতে ওই ঝিঙের খোসা বাটার জন্য। তো ওগুলোকে মনে হয় ভর্তা বলে, অনেকজন আবার বাটাবুটিও বলে, বেশিরভাগ মানুষ ভর্তাটাই বলে, যে ঝিঙের খোসা ভর্তা। তো এই যে ঝিঙের খোসা ভর্তাটাও আমি একটু ভেজে নিচ্ছি তেল ফোড়ন দিয়ে। এখানে দিয়েছি তেল ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, আর দিয়েছি কটা কালো জিরে। তো এগুলো দিয়েই ভেজে নিচ্ছি। একটু পেঁয়াজ রসুন না পড়লে না ভর্তা টর্তা ভালো লাগে না, জানেন তো বন্ধুরা। তো এর জন্য একটু সব কটা তরকারিতে অল্প অল্প করে পেঁয়াজ ইউজ করেছি, পেঁয়াজ না হলে ভালো লাগে না। একটু পেঁয়াজ একটু রসুন না হলে গন্ধই গন্ধই মানে আরও টেস্টি হয়ে যায়, তো না থাকলে ভালো লাগে না। কিন্তু নিরামিষের দিন আবার প্রচণ্ড ভালো লাগে, কেন কি জানি কেন হয় এটা। আর এদিকে রান্নাও করছি, এইদিকে উঠে গিয়ে এটা ওটা নিয়েও আসতে হচ্ছে। এই তো মানে প্রত্যেক দিন নামিয়ে নামিয়ে রান্না করলে এই একটা সমস্যা হয়, এটা ভুলে যাই ওটা ভুলে যাই। আর যদি রান্নাঘরে সব কিছু থাকে তো হাত বাড়ালে পাওয়াও যায়। আর এই যে আমি ঘর থেকে পনির আনতে গেছিলাম, ফ্রিজে ছিল পনির, তাই পনিরটা আনতে গেছিলাম। আর এদিকে পনিরগুলো না অনেক বড় বড় করে কাটা ছিল, তাই আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম। আর পনির না তরকারিতে দিলে ফোলে, সেটা আমি জানতাম না। তো আমি না অনেক ছোটো ছোটো করে কেটেছি, কথা বলতে কষ্ট হচ্ছে গাইস। তো অনেক ছোট ছোট করে কেটেছি, মানে তারপর তরকারিতে দিয়ে বলছি কি ব্যাপার এত বড় বড় হয়ে গেল কি করে। তারপরে খেতে বসে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করছি, মা তরকারিতে পনির দিলে কি পনির বড় হয়ে যায়, ফুলে যায়? বলছে হ্যাঁ তুমি জানো না। আমি বলছি না, আমি এর আগে কখনো পনির রান্না করিনি, তো কালকের দিন আর আজকের দিনেই রান্না করছি। আর কালকেও খুব ভালো হয়েছে, আজকেও খুব ভালো হয়েছে, সত্যি বলছি আমি ভালোভাবে রান্না করা শিখে গেছি। মানে কেমন টেস্ট হয় সেটা জানি না, কিন্তু নুন হলুদটা পুরো পারফেক্ট হয়, না বেশি হয় না কম হয়, পুরো মিডিলে থাকে। তো এর জন্যই বলছি, ঠাকুর করে কারোর আমার নজর না লাগুক। তারপর এইদিকে রান্না করতে করতে দেখি আমার জ্বালানি শেষ হয়ে গেছে, তাই আবার কটা কুচো পাটকাঠি নিয়ে নিলাম। আর ওইদিকে না এত পরিমাণে কুচো পাটকাঠি জমে গেছে, প্রায় মানে 15 দিন ওই কুচো পাটকাঠি দিয়ে রান্না করা যাবে, আমাকে আর ভালো পাটকাঠি ভেঙে রান্না করতে হবে না। তাই অল্প অল্প করে আনছি আর রান্না করছি। আর যখনই বৃষ্টি আসে তখনই ওই তিরপল আছে, তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়, তো এর জন্য ভিজাও থাকে না। আর বেশি করে নিয়ে আসলে না এই জায়গাটা নোংরা হয়ে যায়। আর আমি দেখো বস্তা পেতে নিয়েছি জ্বালানি রাখার জন্য, জানো জ্বালানি শেষ হয়ে গেলে আমার গোটাতে সুবিধা হয়, ঝাড় দিতে সুবিধা হয়। আর আমার মানে পুরো ওখানটা যে যতটা জায়গায় রান্না বান্না করি পুরোটাই আমার বস্তা পিতা জানি না কি থাকে। তারপর হচ্ছে এই যে এদিকে আমি তরকারির জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এখানে গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ দিয়েছি, আর দিয়েছি কটা পেঁয়াজ আর জিরে আর শুকনো লঙ্কা। তো আর তরকারির জন্য এ কটা জিনিসই তোমার ফোড়ন দিয়েছি। তেজপাতা থাকলে ভালো হতো, কিন্তু তেজপাতা নেই বলে তেজপাতাটা স্কিপ করেছি। করার পর এই যে আলুগুলো এবার দিয়ে দেবো ভাজতে, একবারে ফোড়ন দিয়েই বসিয়ে দেবো, পরে আর ফোড়ন দেবো না। তো সেই কারণে এই যে আলুগুলো বসিয়ে দিচ্ছি ভাজতে। এখন আলুগুলো ভাজা ভাজা হোক, তারপর দিয়ে দেবো মশলা। এদিকে একটু নুন হলুদ দিয়ে নিচ্ছি, নুন হলুদ না দিলে না আলু ভাজাতে মনে হয় না যে আলু ভাজা হয়েছে। কিন্তু একটা কথা শেয়ার করছি, কালকে যখন আমি পনিরের তরকারিটা রান্না করেছিলাম তখন না আমার মনে হয় আমি হলুদ দিতে ভুলে গেছিলাম, তরকারিটা কেমন সাদা সাদাই লাগছিলো। পরে আবার নামানোর আগে 5 মিনিট আগে হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, আমার মনে হচ্ছিলো হলুদ দিইনি। কালকে রান্না করতে গিয়ে না বারবার ভাবছিলাম যে আমরা ভাবছিলাম বলতে কথা বলছিলাম, দিদি ছিল, ঠাম্মা ছিল, ওদের সাথে কথা বলতে বলতে না মশলাটা করছিলাম, তো আমি তখন না বুঝে উঠতে পারিনি। তারপর যাই হোক, এই যে মশলার শিলনোড়াটা ধুয়ে রেখে দিলাম, শুনেছি শিলনোড়া না ধুলে বলে গায়ে জ্বালা পোড়া করে, তো সেই কারণে আগে শিলনোড়াটা ধুয়ে রেখে দিলাম। আর যত মশলার কোটো টোটো আছে ওগুলো সব আটকে নিচ্ছে, আমার তো আর মশলা লাগবে না, যা মশলা লাগার সেগুলো লাগা হয়ে গেছে। আর দেখেছো কেমন আগুনটা বেরিয়ে আসছে, প্রচুর জ্বলছে উনানটার, এত সুন্দর জ্বলে না কি বলবো। তারপর মশলা দিয়ে কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পর এদিকে তরকারি ঢাকা দিয়ে ফুটাতে দিয়ে দিয়েছি। আর আমার যত মানে বাসনপত্র আছে এগুলো হচ্ছে যখন সবজি টবজি নিই না কেটে, তো সেই বাসনগুলো, এগুলোর মধ্যে কোনো তেল নেই, একটু জাস্ট জল দিয়ে বুলিয়ে নিলেই হয়ে যাবে। তাও আমি ভালো করে একটা নাতা নিয়ে জল দিয়ে প্রত্যেক দিন বুলিয়ে নিই, আমার এই ক্ষেত্রে বাসনও কম হয়। তো
বাসন রান্না করার পর এক গাদা বাসন মাজতেও ইচ্ছা করে না, তো সেজন্য আমার বাসনগুলো কমে যায়। আর এই যে আমি জল দিয়ে যা যা ছিল সব বুলিয়ে নিচ্ছি, আর এদিকে টুকটুক করে জাল দিচ্ছি, কারণ বেশি জাল দিলে না আগুন উঠে আসছে এতটাই, মানে ওই দেখতেই পাচ্ছ আগুন উঠে আসছে কেমনভাবে, এতটাই মানে বেশি জ্বলছে উনানটা। তো তাড়াতাড়ি দৌড়িয়ে এসে আগে জালটা ঠেলে দিলাম, ঠেলে দিয়ে এবার এখানটা টুকটুক করে গুটিয়ে নেব, তোমরা দেখতে থাকো। আর এই বস্তা টস্তা তো সব তুলেই নিচ্ছি, কারণ এগুলো যতক্ষণ রান্না করি ততক্ষণই পাতা থাকে, সবসময় আমি পেতে রাখি না, তাহলে এই জায়গাটা ভিজা ভিজায় ভাব থেকে যাবে, এই জায়গাটা শুকোবে না, তো সেই কারণেই এদিকে জালও ঠেলছি, রান্নাটাও দেখছি, আর টুকটুক করে যা গোছানো গাছানো আছে সব গুছিয়েও ফেলছি। তারপরে গিয়ে ঝাঁটাটা নিয়ে এসে আমি এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি, যা নোংরা আছে সব উনানের ভেতরে ঢুকিয়ে দেবো, তাহলে জ্বলে যাবে, পরের দিন ছাই হয়ে বাইরে ফেলে দেবো। তো প্লাস্টিক এগুলো পুড়িয়ে ফেলাটাই ভালো, কেননা এগুলো তো নষ্ট হয় না, তো পরিবেশন দূষণটা কমই হবে। তো এই কারণে যা প্লাস্টিক থাকে না, আমার ঠাম্মিও দোকানে যত প্লাস্টিক আছে সব বাড়িতে নিয়ে আসবে, বাড়িতে নিয়ে এসে জ্বালিয়ে দেয়। এই দেখো কথা বলতে বলতে আমার তরকারি রান্না করাও হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিলাম। এবার একটু গামলাটা চারিদিকে মুছে নিলাম, আমার আবার গামলার চারিদিকে নোংরা থাকলে না ভালো লাগে না, তো সেই কারণে এই যে বস্তায় যত পাটকাঠি ছিল তো সেগুলো ঢেলে থুয়ে আসলাম। বললাম না খুব সুবিধা হয় বস্তায় পাটকাঠি রাখলে, গোটাতে সুবিধা হয়, ঝাড় দিতে সুবিধা হয়। তারপর এই যে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এবার একটু গুটিয়ে ঝাড়টেট দিয়ে নিই, আর এই জায়গাটা লেপে নিই। তোমাদের তো সবসময় শেয়ার করি আমি, তো যে রান্না করার পর গ্যাসে হোক উনানে হোক আমি সেই জায়গাটা পরিষ্কার করতে বেশি পছন্দ করি, তো সেই কারণে। আর এই যে ঝাড়টা দিয়ে নিলাম, এবার এখানটা লেপে নেবো। তো চলো আগে কড়াইটা ধুয়ে আসি কলের পাড়ে। তো কড়াইটা ধুয়ে এসে পড়েছি, আর নাতা নিয়ে চলে এসেছি, এই যে লেপতে শুরু করে দিচ্ছি। আর না লেপলে না ভালো লাগে না, কিন্তু এত কষ্ট করে যে লেপি সারাটা দিন প্রচণ্ড ভালো থাকে, কিন্তু এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওই কেচোয় মাটি তুলে কি অবস্থা করেছে, এর একটা ব্যবস্থা করতে হবে, বাবাকে বলবো একটা ওষুধ দিয়ে দিতে, নাহলে এত কষ্ট করে আমি লেপে তারপরে যদি এরকম মাটিই তুলে দেয় তো কি খারাপ লাগে দেখতে। তো এই দিনের বেলা লেপলে এই একটা সুবিধা হয় যে সকাল সকাল উঠলে আমার উনানের পাটটা বেশ সুন্দর থাকে, চকচক থাকে, শুকনো থাকে, সকালবেলা উঠে আর লেপার ঝামেলাটাও থাকে না, শুধু বাসি ছাইটা তুলে নিলেই হয়ে যায়। তো সেই কারণে আর এখন আমি এই উনানটা লেপে ধুয়ে দিই না, লেপে ধুয়ে দিই বলে বাসি ছাই তুলতেও মাঝে মাঝে ভুলে যাই, তো সেই ছাইটা যখন রান্না করি সকালের রান্না তখন তোলা হয়। গাইস কথা বলতে কষ্ট হচ্ছে, আমি যে কি কষ্ট করে কথা বলছি সে আমিই জানি। তো এই যে ভালো করে লেপা হয়ে গেল, এই উনানটাও লেপে নেবার, উনানটা লেপতে গিয়ে যে এত ছ্যাঁকা খাই আমি বলে বোঝাতে পারবো না। যখনকার উনানটার ভেতরের দিকে আমি একটু জল দিয়ে লেপার চেষ্টা করি, আর যেই নাতার মধ্যে যে জলগুলো থাকে না ওগুলো উনানে গিয়ে পড়ে, আর গরম একটা ভাপ উঠে আসে, আর এত পরিমাণে হাতটা জ্বালাপোড়া করে না কি বলবো, শাখার পলা পর্যন্ত গরম হয়ে যায়, হাতে ছাকা লাগে। তো সেই কারণে খুব কষ্ট করে হলেও আমি লেপে ফেলি, আর এতটাই গরম থাকে যে লেপতে লেপতে সেকেন্ডের মাথায় শুকিয়ে যায়। তোমরা হয়তো খেয়াল করছো, খেয়াল করে দেখো, পুরো লেপতে লেপতে সেকেন্ডের মাথায় সব শুকিয়ে যায়। তো উনানটা ভালো করে লেপে নিয়ে উনানের মুখটাও ভালো করে লেপে নিলাম, এগুলো না লেপলে তো দেখতে ভালো লাগে না, তো সেই কারণে গাইস খুব কষ্ট হচ্ছে কথা বলতে। এই যে রান্নাবান্না সারা হয়ে গেছে, রাতের বেলা চলে আসলাম একটু শনি পুজো দেবো বলে, তাই এটা আগের দিনের ভিডিও আজকে দিয়ে দিচ্ছি, কালকে দেওয়া হয়নি যেহেতু। তো এই যে পুজো টুজো দিয়ে প্রসাদ বিলি করে দেবো সবাইকে। আর গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর আশা করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে সুন্দর সুন্দর লাড্ডু টাড্ডু এবার সবাইকে পরিবেশন করে নেবো, তোমরাও একটু দেখো, দেখে আমার ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে মিষ্টি কমেন্ট করে আবার আমার নেক্সট ভিডিওর জন্য আশা করো, আমি অবশ্যই আবার নেক্সট ভিডিও কালকের মধ্যে চলে আসবে। তো গাইস প্রসাদ মাখাটা না খুব টেস্টি হয়েছিল, বলে বোঝাতে পারবো না। সবাইকে এবার প্রসাদ বিলি করে দেবো। তো দেখো এই যে প্রসাদটা দেখে আমার এখন আবার খেতে ইচ্ছা করছে, এত লোভনীয় একটা প্রসাদ হয়েছিল, আর এই প্রসাদটা মাখতে যে এত ভাল লাগে কি বলবো। তো গাইস ভিডিওটা শেষ করছি এখানেই, তো টাটা বাই, আবার চলে আসবো কালকে তোমাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভালো থেকো সবাই।